আচ্ছা, হ্যালো ভিউয়ার্স। সো দিস ইজ ইয়োর হোস্ট লিঙ্কন। আর আজকে আমরা আছি আমাদের অনুবাদ জগতের ওয়ান অফ দ্য লিভিং লেজেন্ডস খলিকুজ্জামান ইলিয়াস স্যারের সাথে। এবং রিসেন্টলি নটিলাসের ব্যানারে স্যারের একটা বই রিলিজ হয়েছে, সেটা হচ্ছে দ্য লেজেন্ডারি রাশমন। তো রিউনোসুকে আকুতাগাওয়ার যে কালজয়ী বইটা এবং গল্প সংকলনটা, এবং আপনি যদি এটার সঙ্গে আকিরা কুরোসাওয়ার লেজেন্ডারি মুভিটার কথাও বলেন, তাইলে এইটার লিটারারি ভ্যালু মানে এটা বলে শেষ করা যাবে না, মোটামুটি অবর্ণনীয়। তো স্যারের সাথে আজকে আমরা মানে ফেস টু ফেস বা টেটা টেট যেটাই বলেন না কি জন্য, এটার মূল কারণটা হচ্ছে যে স্যারের কাছ থেকে আমরা আরও কিছু জানতে চাই, এবং মোটামুটি স্যারের আপকামিং প্রজেক্টস এবং স্যারের অনুবাদের বা স্যারের কাজের পেছনে স্যারের যে মোটিভেশনগুলো, সেগুলোর ব্যাপারে আমরা কিছু জিনিস আর সে জেনে নেব। তো দেরি না করে আমরা স্যারের সাথে মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক তো ইউ। দিস ইজ নট মাচ। আমরা বেসিকলি মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর টাইপের কিছু না। আই জাস্ট লাভ বুকস, আই লাভ টকিং অ্যাবাউট বুকস। আর আমি চাই যে বই এবং বইয়ের পেছনে, বইয়ের যারা কারিগর এবং বইয়ের পেছনে যারা কাজ করেন, একটা বই মানে ফাইনাল যে ফর্মটা আমরা দেখি, তো সেই বিষয়ে আমি যতটুকু আর কি পাঠকদের বা অডিয়েন্সের সাথে পরিচয় করাইতে পারি সেটাই আর কি। তো হোপফুলি যে কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে আসছি, হোপফুলি দে ওয়ন্ট অফেন্ড ইউ টু মাচ। আচ্ছা, সো স্যার, ফার্স্ট যে জিনিসটা আপনার কাছে আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে রাশমন যখন আপনি প্রথমবার পড়লেন, সেই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, কখন পড়েছি সেটা ঠিক মনে নেই, তবে বইটা ছাপা হয়েছে 1980 সালে, 82 সালে। ওকে। কিন্তু এর আগেই এই পড়া তো তার আগেই হয়েছে। এবং আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, মহসিন হলে থাকি, সেই সময়ই আমি বোধহয় একটা দুটো করে ফেলেছিলাম অনুবাদ আর কি। তারপরে পুরো বইটা তো অনেক পরে হলো তার, 1982 সালে। তো পড়ে আমার কাছে মনে হয়েছে, আমি ইংলিশ ট্রান্সলেশন, যেহেতু জাপানিজ জানি না, ইংলিশ ট্রান্সলেশনে পড়ে আমার কাছে মনে হয়েছে বেশ শক্তিশালী রাইটার, খুবই এত নির্মোহ ভঙ্গিতে লিখতে পারেন, এবং তার যে ব্যালেন্স, একটা পরিমিতি বোধ, এটা প্রচণ্ড রকম মনে হয়েছে, এবং তাকে মনে হয়েছে সত্যিকার একজন শক্তিশালী আর্টিস্ট, হ্যাঁ, রাইটার। মেক সেন্স। সেই জন্যই আমি ইন্টারেস্টেড হলাম যে তার একটা দুটো বই। তখন রাশমন ফিল্মটা পরিচিত ছিল আমাদের মানে মহলে, কিন্তু তার লেখার সঙ্গে সম্ভবত সেরকম পরিচিতি বাংলাদেশের ছিল না। ফলে আমি তার রাশমন এবং বাঁশবনে খুন, ইনি গ্রোভ বলে যে গল্পটা, ওই দুটো গল্প অনুবাদ করলাম। আচ্ছা, তো এই যে অনুবাদটা স্যার, রাশমনের যে অনুবাদটা, এটা তো আপনি আপনার ভার্সিটি লাইফ থেকেই শুরু করছিলেন যেটা বললেন। তো এটার পেছনে আপনার কি একদম টোটালি পার্সোনাল মোটিভেশন ছিল, নাকি এনিওয়ান এলস মোটিভেটেড না, ইউ অ্যাজ ওয়েল? এনি আদার এক্সটার্নাল ফ্যাক্টরস ছিল কিনা? ওই আকুতাগাওয়াই ছিলেন আমার আচ্ছা। আর কি। তাকে আমার খুব শক্তিশালী মনে হয়েছিল আর কি। মেক সেন্স, মেক সেন্স। আচ্ছা স্যার, এখন মানে যেহেতু আমরা নটিলাসের ব্যানার এই বইটা নিয়ে কথা বলতেছি, নটিলাসের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতাটা কিরকম ছিল? মানে নটিলাসের সাথে আপনার এটা শুরুটা কিভাবে হলো, আর সোফার আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম? নলেজ আশিক প্রথম আমার সঙ্গে যোগাযোগ করে এবং ইন্টারেস্ট দেখায়। আমি দেখলাম যে ইয়াং ছেলে মেয়েরা যদি বলা যায় young আর কি। ডেফিনেটলি ইয়াং, আমার তুলনাতে বটেই। তো এরা যখন ইন্টারেস্টেড হচ্ছে এই ধরনের একটা কোয়ালিটি লিটারেচার দেখে, সেসব ব্যাপারে যখন ইন্টারেস্টেড, যে নিজেরা খুবই শিক্ষিত ছেলে, ফলে আমার তো স্বাভাবিকভাবে দুর্বলতা চলে আসছে। তার মধ্যে আমরা নিশ্চয়ই অবশ্যই ছাপতে পারো, এটা এখন কারো ইয়েতে নাই, বইটা আউট অফ মার্কেট, অতএব ইউ ক্যান গো হেড। থ্যাংক ইউ স্যার। আর একটা জিনিস জাস্ট অডিয়েন্সকে জানায় রাখি যে যেদিন খালিকুজ্জামান ইলিয়াস স্যারের কাছ থেকে আশিক ভাই গ্রিন সিগন্যালটা পাইলেন যে রাশমন ইজ কামিং, ওই দিন আমি বাংলা বাজারেই ছিলাম, এবং মোটামুটি একটা উৎসব মুখর একটা আমেজ ছিল আমাদের এখানে। আশিক ভাই এসে লাগে বলতে যে ভাই একটা সারপ্রাইজ আছে, এটা আপনি ইউ ওয়ন্ট বিলিভ ইট, স্যার ফাইনালি রাজি হয়েছেন এবং উই আর গেটিং রাশমন। উই ওয়ার সো হ্যাপি গেটিং দ্যাট। আচ্ছা স্যার, সো এখন যেটা হচ্ছে আপনার স্যার, আপনি বই পড়েন প্রচুর, আমরাও মোটামুটি ছোটোখাটো লেভেলের পাঠক। তো পাঠকদের একটা জিনিস পেরেনিয়াল, সেটা হচ্ছে যে উইশ লিস্ট। মানে ওই উইশ লিস্টে অনেক বই থাকে যেটা আমরা হয়তো পড়তে চাই,
হয়তো বা কিনতে চাই। আর আপনি যেহেতু সাহিত্য নিয়ে কাজ করছেন, অনুবাদও করছেন, আপনারও নিশ্চয়ই একটা পার্সোনাল উইশ লিস্ট আছে যে এই বইগুলা নিয়ে হয়তো বা আমি কাজ করতে চাই বা অনুবাদ করতে চাই। সো পাঠক হিসাবে আপনার উইশ লিস্ট এবং অনুবাদক হিসেবে আপনার যদি কোনো উইশ লিস্ট থাকে, যদি আমাদেরকে একটু জানাতেন যে এই জিনিসগুলো আপনার মানে এখনো অধরা রয়ে গেছে, বা হয়তো বা ইফ দ্য অপরচুনিটি প্রেজেন্টস ইটসেলফ মেবি ইউল গো ফর ইট। হ্যাঁ, কারণ এখন তো আমি শেষ বয়সে চলে এসেছি, আর সময় খুব বেশি দিন মনে হয় না আছে। তবে আমার কাছে যত বই দেখছো এখানে, এর কিন্তু অধিকাংশ আমার পড়া হয়নি। তবে আমি বই কিনতাম প্রচণ্ড, এবং আমি বুঝতে পারতাম কোন বইয়ে কি আছে। পরে যখন বাইরে ছিলাম তখন ওখানে মানে সেকেন্ড স্টোরি বুক স্টোর বলতো, পুরোনো বইয়ের দোকান, সেখান থেকে আমাদের বেশিরভাগ বই কেনা ওয়াশিংটন ডিসিতে। এবং খুব ভালো ভালো বই পেয়েছি ওখানে, যেটা আমাদের এখানে কল্পনা করা যায় না। ওখানে সেকেন্ড হ্যান্ড বই মার্কেট অনেক সমৃদ্ধ আমাদের সমৃদ্ধ চেয়ে। খুবই, Yeah. এবং দামও খুব $1.50 এরকম করে দাম লেখা থাকতো আর কি। তো এইভাবে অনেক বই জুটে গেছে। যখন ওখান থেকে যখন চলে আসে তখন 34 কার্টুন আমার শুধু বই এসছে, Wow. জাহাজে আনতে হয়েছে, হ্যাঁ, মানে শিপে। তো সেই সব বই তো সব প্রশ্নই আসে না সব পড়ার। তবে আমি জানি কোন বইয়ের কি, ফলে দরকার পড়লে আমি সেই বইটা হাতে নিতে পারি আর কি। হ্যাঁ, আর এমনি স্যার আপনার অনুবাদের কোনো উইশ আছে যে এই বইটা আমি নেক্সট অনুবাদ করতে চাই বা ইন দ্য ফোরসিয়েবল হ্যাঁ, ফিউচার? অনেক তো ইচ্ছা তো অনেকই হয়। যেমন ধরো, কাজানজাকিস আমার খুব ফেভারিট একসময় ছিলেন, এখনো যথেষ্ট ভালো, তার স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগে। তো তার ওই মহাকাব্যটা আমার করার ইচ্ছে আছে, এবং অনেকটা হয়েছেও। তো সেটা যদি ভালো মতো করে যেতে পারি তাহলেই মনে করবো যে যথেষ্ট। ইতিমধ্যে আমার প্রায় 17টা বইয়ের মতো হয়েছে, অধিকাংশই মানে ধ্রুপদী সাহিত্য আর কি। Yes, sir. এবং অনেকগুলি বাংলায় নেই। হ্যাঁ, আমি বেছে বেছে সেই সবই পছন্দ করি যেগুলি ধ্রুপদী কিন্তু বাংলায় নেই, এবং যেগুলি পড়ে আমাদের সৃজনশীল সাহিত্যিকরা অনুপ্রাণিত হবেন, তাদের হবে, তাদের ক্রিয়েটিভিটি বাড়বে। তো সেই ধরনের বইয়ের মধ্যে এই অডিসি, এই মডার্ন সিকুয়েল, সেটা মানে প্রায় অর্ধখানি আধাখানে হয়ে আছে আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা হয়তো বা এটা ইন ফিউচার হাতে পাবো বা পড়ার সুযোগ হবে আমাদের। আচ্ছা স্যার, আরেকটা মানে এটা মেবি একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ভাষার সাহিত্য পড়ছেন, হয়তো ট্রান্সলেটেড ইংলিশ, তো কোন ভাষার সাহিত্যের প্রতি আপনার অনুরাগটা সবচেয়ে বেশি পার্সোনালি? আহ, ব্রিটিশ সাহিত্য আমার কাছে অতটা ইয়ে মনে হয়নি, তার চেয়ে রাশিয়ান অনেক বেশি প্যাশনেট মনে হয়েছে। একদম ডস্টয়েভস্কি, মিলে গেল। হ্যাঁ, অনেক প্যাশনেট। হ্যাঁ, আর ব্রিটিশ একটু কোল্ড। ইয়েস, একটু রুক্ষ। হ্যাঁ, তা যা রাশিয়ান, তারপরে গ্রিক। গ্রিক তো আমার কাছে যথেষ্ট ভালো লাগে। শুধু কাজনজাকিস না, অন্য আরো আছেন, কবিতা অনেকের আছে। তারপরে জার্মানও খুব ভালো, কিন্তু জার্মান সেই অর্থে আমার হেস পড়েছি, মান দু একটা পড়েছি, কিন্তু সেই হিসেবে জার্মান আর গুন্টার গ্রাস, যেটা গুন্টার গ্রাস। আহ, এই এই লেখাগুলো কিন্তু খুবই মানে বোঝা যায় যে এদের পেছনে যে মনটা কাজ করছে, সেই মনটা খুবই শক্তিশালী, এবং তাদের অনেক কিছু তারা নিয়ে আসতে পারেন, তাদের পড়াশোনা, তাদের অভিজ্ঞতা, তাদের কল্পনার যে শক্তি, হ্যাঁ, সেসব দিয়ে তারা আহ, অনেক কিছুই আনতে পারেন। আর রাশিয়ান লিটারেচার ব্যাপারটা ছিল কিরকম স্যার, যে মানে চারিদিকে রুক্ষতা, বাট এর মধ্যে হ্যাঁ, একটা কোমল ছোট্ট কোমল, একটা নিষ্পাপ ব্যাপার ওরা নিয়ে আসতো। এই হ্যাঁ, জিনিসটা একটা খুব অবশ্যই, ইউনিক ছিল, খুবই। এটাই আমাকে টানতো আর কি, মানে পার্সোনালি। আচ্ছা স্যার, যেটা হচ্ছে যে স্যার অনুবাদ তো আপনার যেগুলো আমরা পাইছি ওগুলোর জন্য মানে মোটামুটি উই আর ভেরি থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল, এবং ইনশাআল্লাহ হয়তো বা আরও কিছু পাবো। বাট মৌলিক কাজের ব্যাপারে আসি, তো আপনার কোনো মৌলিক কাজ কি আমরা অদূর ভবিষ্যতে পেতে পারি? আপনি ধরেন ইন কিছু দ্য প্রসেস প্রবন্ধ, রয়েছে বা এরকম হ্যাঁ, কিছু? প্রবন্ধগুলো তো আমার মৌলিকই বলবো। প্রবন্ধ অধিকাংশই হচ্ছে এই বইগুলোর যে ইন্ট্রোডাকশন আর কি। আমি ওকে, ইন্ট্রোডাকশন ছাড়া কোনো বই আপাতত সাধারণত পূর্ণাঙ্গ করি না। কোনো ইয়েতে না, যাচ্ছেন না? এইগুলি কারেকশন করে আরো অনেক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেসব নিয়ে হয়তো একটা একটা বের বের করতে পারি, একটাই প্রবন্ধ করতে পারি। সংকলন হ্যাঁ, টাইপের? হ্যাঁ, মেক সেন্স, মেক সংকলন। সেন্স। উইল বি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট অ্যাজ ওয়েল। আর স্যার এখন আসি নতুন জেনারেশনের ব্যাপারে। নতুন জেনারেশনে অনেকে অনুবাদ নিয়ে কাজ করতেছেন, তো নতুন জেনারেশনের কারো কি মানে অনুবাদ আপনার পড়া হয়েছে বা দেখেছেন একটু নেড়েচেড়ে? আমাদের হ্যাঁ, এখান এই দেশের অনুবাদ। একেবারে নতুন জেনারেশন বলবো না, ধরো যারা বিশেষ করে কথা সাহিত্যে আর কি,
ওয়াসি আহমেদের লেখা ভালো ইয়েস। লাগে। তারপরে ফারুক ওয়াসি বলে একজন আছে, তার লেখাও ভালো লাগে। তারপরে প্রশান্ত মৃধা, হুম। অনেক লিখেছে সে। হ্যাঁ, এদের অনেকের লেখার সঙ্গে আমার পরিচিতি আছে আর কি, হ্যাঁ। তবে একেবারে এদের পরের জেনারেশন যারা, যেমন জবর খাকি বলে একটা বই আছে, যেটা রাইটার বর্ণালী সাহা, তাকে নামটা আমার কাছে শুনেছি। হ্যাঁ একটু একেবারে ইয়াং, ওকে। তাকে একটু অন্যরকম মনে হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। জানি না পরে কতদূর যাবে সে, কিন্তু সম্ভাবনা আছে। মেক সেন্স। আর যেটা হচ্ছে স্যার, যে নতুন যারা অনুবাদক বা নেক্সট জেনারেশনে যারা অনুবাদক বা নেক্সট যারা অনুবাদ করবেন, তাদের প্রতি যদি আপনি কোনো উপদেশ দেওয়ার আপনার থাকে, সেগুলো যদি একটু বলতেন, মানে বা আপনার উপদেশ আপনার ঠিক তরফ না, থেকে যে হ্যাঁ, গাইডলাইন্স দেওয়ার আর কিছু কি। পরামর্শ তো থাকেই, যে আমি এক্স্যাক্টলি। যেভাবে অনুবাদ করি, মানে মানে অনেস্ট হওয়া প্রথমত, যে মূল থেকে যেন বেশি সরে না যায়। হ্যাঁ, আবার এক ধরনের ক্রিয়েটিভিটিও থাকে তার মধ্যে। আমি অনুবাদকে কিন্তু ক্রিয়েটিভ হিসেবেই ধরি। হ্যাঁ, ইটস এ ক্রিয়েটিভ মানে ইফ ডান রাইটলি আর কি। এন্টারপ্রাইজ। হ্যাঁ, হ্যাঁ। এবং সেটা মূল থেকে সরেও সে ততটা যাবে না, কিন্তু আবার আহ, সেটা একটা নতুন বাংলা সাহিত্য হয়ে উঠবে আর কি, বাংলা সাহিত্যের একটা জিনিস হয়ে উঠবে। এই ধরনের ব্যাপারগুলো যেন আমার লেখাটা পড়ে পাঠক বুঝতে পারে যে এটা আমারই লেখা, হ্যাঁ, আমার অনুবাদ পড়ে আর কি, সেই হিসেবে আমি সেটা মাথায় রেখে করি আর কি। ফলে ওই ওই এটা আসে যে এটা একটা সৃজনশীল সাহিত্য পড়ছে তারা। আর এমনিও যদি একদম টোটালি ভিন্ন একটা কালচার থেকে জিনিসটা আসে, সেই কালচারাল অ্যাডাপ্টেশনের ব্যাপারটাও ডেফিনেটলি থাকে। কালচারাল ইয়ে তো থাকছেই, মানে কালচারাল যে মানে ইকুইভ্যালেন্স বলে একদিকে, হুম। সেই জিনিসটাকে চেষ্টা করি আনতে যতটা পারা যায়। যতটুকু অ্যাপ্রোপ্রিয়েশন করা যায় কারণ আর কি। অনুবাদে তো সবসময় কিছু না কিছু হারাবেই। ডেফিনেটলি। ক্রস যেমন ডেফিনেটলি। বলেছেন, পোয়েট্রি লস্ট ইয়েস। ইন ট্রান্সলেশন। এক্স্যাক্টলি। কিন্তু আবার এই কথাও সত্যি যে সামথিং নিউ ইজ অলসো বর্ন, তাই না? এক্স্যাক্টলি স্যার। তো সেই জন্যে এটা ওইভাবেই দেখতে হবে, অনুবাদ সাহিত্যকে একটা নতুন জনরা হিসেবে দেখতে পারলে সবচেয়ে ভালো হয়। যে জনরা এক ধরনের আমব্রেলা জনরা, আমি এটাকে বলতে পারি যে পলি সিস্টেমস জনরা। হ্যাঁ, পলি সিস্টেমস জনরা, যেটা আন্ডারে সব ফর্মগুলোই আসছে, কবিতা আসছে, প্রবন্ধ, নাটক, কথা সাহিত্য, এগুলির এই ট্রান্সলেটেড ওয়েতে আসছে, কিন্তু এদের মধ্যে এটা একটা একটা ইন্ডিপেন্ডেন্ট জানরা তৈরি করছে। হ্যাঁ, এখানে সব কিছুই পাওয়া যায় এরকম। লাস্ট কোয়েশ্চেন স্যার, এটা আমার এখানে মানে আমার সেট করা কোয়েশ্চেনের মধ্যে নাই, জাস্ট মানে হ্যাপেন টু ক্রস মাই মাইন্ড। সেটা হচ্ছে যে এখন তো টেকনোলজির যুগ, তো বিভিন্ন জায়গায় ইভেন এই বইয়ের যে প্রোডাকশন যে সেক্টরটা, এই ইন্ডাস্ট্রিটাতেও টেকনোলজির আমরা বিভিন্ন রকম ব্যবহার এখন দেখতে পাচ্ছি। তো অনুবাদের ক্ষেত্রে বা সাহিত্য রচনার ক্ষেত্রে আপনি টেকনোলজির ব্যবহারটা এখন কীরকমভাবে দেখছেন? মানে আর ইউ পজিটিভ টেকনোলজি অ্যাবাউট ইট বা সবচেয়ে নেগেটিভ ওই অ্যাবাউট ইট? এসজিপিটি বলেন, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, সেইটা আমার তো মনে হয় ক্ষতি করছে বোধহয় বেশি। হ্যাঁ, এবং এআই দিয়ে যে লেখাগুলো হচ্ছে, এআইতে কিছু মানে আউটলাইন একটা দিয়ে দিলে, 1-2 পৃষ্ঠা আউটলাইন দিলে একটা উপন্যাস লিখে দিচ্ছে। হুম, ইংলিশে, বাংলা এখনো সেভাবে না, advance ওরকম হয়নি। ভাবে এখনো দক্ষতা পায় না। এবং উইদিন 20 মিনিটস 200-400 পৃষ্ঠার একটা উপন্যাস চলে আসছে। হ্যাঁ, এবং ওটাকে যদি কেউ ঘষা মাজা করে একটু মানে কাস্টমাইজ করে নেয়, তাহলে তার নিজের বলে চালিয়ে দিচ্ছে। এটাতে খুবই ক্ষতিকর। আমার তো মনে হয় এটা আমাদের মানে ক্রিয়েটিভিটিকে ধ্বংস করার জন্য স্বকীয়তাটাও চলে যাচ্ছে একেবারে টু সাম নষ্ট করে এক্সটেন্ট। দেবে। কাজ ডেফিনেটলি। সহজ হয়েছে, এআই দিয়ে কাজ করতে পারবে ভালো, যারা রিপোর্ট লেখে খুব কুইক, হয়তো একটা বাল্ক মিটিং হয়ে বাল্ক গেল। কাজ করা লাগে হ্যাঁ, যাদের, হ্যাঁ, বা একটা অন দ্য মিটিং ফ্লাই। হয়ে গেল, সেটার একটা রিপোর্ট ইমিডিয়েটলি দিতে হচ্ছে, উইদিন সেকেন্ডস সেটা করে ফেলতে পারে। মেক সেন্স। এইদিকে সুবিধা হয়েছে, কিন্তু নট ফর ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য ওরকমটা না। একেবারে না। এবং মানে উই ক্যান টেল, মানে মোটামুটি যারা একটু মানে যে একদম নভিস পাঠকের কথা যদি বাদ দেয়, একটু মোটামুটি লেভেলের রিডারও যদি হয়, উই ক্যান টেল যে কোনটা অটোমেটেড আর কোনটা এক ধরনের ক্রিয়েটিভ। মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়ে একটা যায়। মানে প্রাণহীন একটা ব্যাপার এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সেটাই আর কি। এমনি ওয়ার্মটা থাকে না, ইয়াস, প্যাশনটা, এক্স্যাক্টলি। ওয়ার্মটা
ওই শব্দচয়নের মধ্যেই বোঝা যায় যে সেই ইয়েটা নাই, মেকানিক্যাল হয়ে যায়। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ স্যার, দ্যাট মানে ঠিক আছে। দ্যাট ওয়াজ অল যেটা আমি যা জিজ্ঞেস করার ছিল। আর আই হোপ যে অডিয়েন্স এখান থেকে অনেক কিছু যে জিনিসগুলো জানা ছিল না এবং স্যারের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারলেন, এবং উই আর হোপিং যে নটিলাসের ব্যানারে হোক বা অন্য যে কোনো প্রকাশনীর ব্যানারে হোক, স্যারের আরও ভালো ভালো কিছু কাজ আমরা হয়তো বা উপহার পাবো। আর রাসমনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। যারা যারা রাসমন এখনো পর্যন্ত কালেক্ট করেন নাই, তাড়াতাড়ি ভাই, ইউ আর মিসিং আউট। আর এটার ডিটেইল রিভিউ আমি খুব তাড়াতাড়ি পাবলিশ করতে যাচ্ছি অ্যালং উইথ স্যার's ইন্টারভিউ। সো আজকে এই পর্যন্ত রাখছি স্যার। অনেক ধন্যবাদ আপনার কিমতি সময়ের থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আর আপনার কাছ থেকে আপনার সাথে আজকে যতটুকু আড্ডা দিলাম, কথা বললাম, মানে আমি না, ভালো লাগলো। ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে ওয়াকিং ইনটু দিস আই ওয়াজ এ লিটল স্কেপটিক্যাল। আমি একটু অ্যাফ্রেডও ছিলাম যে এমন কিছু বলে, আমি আপনারা সবাই জানেন যে আমি একটু মুফার টাইপের লোক, আমি এমন কিছু বলে না ফেলে যে স্যার অফেন্ডেড হন বা মানে আউট অফ কন্টেক্সট চলে যায়, বা মানে সোজা কথা মানে মানে আমি যাতে কোনো অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট না করে ফেলি। হোপফুলি ইট ওয়েন্ট রিয়েলি ওয়েল, এবং স্যার ওয়াজ রিয়েলি অ্যাকোমোডেটিং এবং রিয়েলি কমফর্টিং এজ ওয়েল। সো মানে উই হ্যাড আ রিয়েলি গুড টাইম, এবং এই জন্য এই জিনিসটা আপনার সাথে শেয়ার করা। সো স্যার থ্যাংক ইউ। ইনশাল্লাহ আবার আপনাকে হয়তো বা জ্বালাইতে কখনো না কখনো আমরা আসবো। থ্যাংক ইউ ভেরি নটিলাসকেও মাচ। ধন্যবাদ। নটিলাসকে ইয়াং পিপল দে আর কামিং ইন টু পাবলিশ। আশিক ভাই আমার পেজে প্রায় ওনাকে দেখা যায়, সমস্যা নেই, ওনাকে আর মেনশন দেওয়ার দরকার নেই। সো থ্যাংক যথার্থ শিক্ষিত লোকজনের আসা উচিত। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট উই ফিল এজ ওয়েল। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে। তো রাসমন বইটার একটা গিভওয়ে আমরা দিচ্ছি। তো এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 800 টাকা। প্রচ্ছদে আছেন পরাগ ওয়াহিদ ভাই, এবং এটার অলঙ্করণ করছেন আমাদের খুব ক্লোজ ছোট ভাই সিজার আরেফিন খান, এবং বইটা প্রকাশিত হয়েছে নটিলাস প্রকাশনীর সৌজন্যে। এবং এই বইটার একটা কপি একদম প্রিস্টিন মিন্ট একটা কপি, একদম মানে স্ট্রেট আউট অফ দ্য ফ্যাক্টরি আমরা দিয়ে দিচ্ছি। বইটা পাবেন এবং বইটার সাথে 3টা জিনিস পাবেন: একটা বুকমার্ক এবং 2টা ভিন্টেজ ক্যারেক্টার কার্ড। সো এই পুরা প্যাকেজটা আপনার হস্তগত হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে সিম্পল 4টা কাজ করতে হবে। আমার পেজে লাইক এবং ফলো দেওয়া থাকতে হবে, নটিলাসের পেজে লাইক এবং ফলো দেওয়া থাকতে হবে, এবং রাসমনের যে রিভিউটা আমি বা রেকমেন্ডেশনটা আমি যে ভিডিওটা আমি পোস্ট করছি ওইটা শেয়ার করতে হবে। ওটা পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করতে হবে, এবং এখন যে ভিডিওটা আপনারা দেখলেন এটাকেও পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করতে হবে। এই 4টা কাজ কমপ্লিট করলে, এবং এই 4টা কাজের স্ক্রিনশট কমেন্টে এই ভিডিওর কমেন্টে আপনারা একটু পোস্ট করে দেবেন। তাহলে সেখান থেকে আমরা দৈব চয়নে একজনকে বেছে নেব, যিনি পেয়ে যাবেন এই রাসমন বইটা এবং এই সঙ্গের আইটেমগুলো। সো এটা কালেক্টরদের জন্য এটা একটা মানে ড্রিম প্রোডাক্ট বা একটা ড্রিম বুক। তো এটা যদি আপনারা উপহার হিসেবে পেতে চান, তাহলে যে কাজগুলো আমি বললাম সেই কাজগুলো সেরে ফেলুন।